Sponsored by BTech Expert Hair Care Oil. ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে মিউজিক অনুষ্ঠানে। আজকের এই ঈদ আয়োজনে আমি আপনাদের সঙ্গে আছি নিশীথ সূর্য, আর আমাদের মাঝে যিনি আছেন তিনি বাংলা গানের সঙ্গে চমৎকারভাবে পাশ্চাত্য গানের সংমিশ্রণ ঘটিয়েছিলেন সেই 70-এর দশকেই, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে গেছে, দিয়েছে বাংলা গানের এক নতুন রূপ। তিনি আমার ভীষণ ভীষণ প্রিয় বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পপস্টার ফেরদৌস ওয়াহিদ স্যার। আপনাকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। ভালোই দিন চলে যাচ্ছে। আমি আপনারা তো জানেন আমি গ্রামে থাকি। গ্রামে থাকেন? হ্যাঁ। আজকে আপনাদের আমন্ত্রণ এখানে এসেছি। আপনার নামে একটা সুনাম আছে যে মাটির মানুষ, সাদামাটা মানুষ, আবার আপনি খুব ফ্যাশনেবল, খুবই কালারফুল মানুষ। এই এই নিজেকে এইভাবে রাঙিয়ে রাখার কোনো রহস্য আছে কি? আমি একটা জিনিস আজকের উপলব্ধিতে যদি বলি, এই উত্তরটা যদি আমাকে 10 বছর আগে জিজ্ঞেস করা হতো হয়তো আমি আরেকটু উত্তর দিতাম। এখন উপলব্ধি এটাই, সব কিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে উপরে। উপরওয়ালার ইচ্ছাতেই আজকে এটুকু। যদি আমাকে পৃথিবীতে বলতে বলা হয় কোনো কারণ বাকি, এটা নিতান্ত আমার ভালো লাগা থেকে। জীবনের বৈচিত্র্যটা আমি খুব পছন্দ করি। কিছু কিছু জিনিস আমরা একটু আবিষ্কার করব যে ফেরদৌস ওয়াহিদ কী জন্য কালা চশমা পড়ে। এটা আর কিছুই না, এই জিনিসটা যখন আমি প্রথম টিভিতে যাই তখন আমি দেখতাম লাইটে আমার জিনিসটা চোখে পানি পড়তো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব বললো এটা কিছু না, তোমার একটু সান অ্যালার্জি। আমি তো কাউকে বোঝাতে পারছি না এটা আমার ফ্যাশন না। বলে না, এটা তো কীভাবে হয়। এই কনফিডেন্টলি তখন চোখ খুলে আমাকে দেখাতে হলো যে আমার চোখ লাল হয়ে যাচ্ছে, তখন অ্যালাউ করলো তারা। এই যে শুরু হলো এই আজকে 50 বছরের সহবাস, এবং এটি যেন আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। আলাদা একটা স্টাইল আইকন আর কি আপনি বাংলাদেশের সঙ্গীতের। অনেকে আপনাকে ভালোবেসে বলে থাকেন যে বাংলাদেশের এলভিস প্রিসলি আপনি, কারণ আপনার শৈশব কেটেছে পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে, আবার আপনার যৌবন কেটেছে কানাডায়। একজন ফেরদৌস ওয়াহিদ, আমরা জানি যে আপনি যখন বড় হচ্ছেন, আপনার বাবা খুবই গান পাগল মানুষ ছিলেন। আপনাদের বাড়িতে ওস্তাদ সুধীন দাস, বারিন মজুমদার, তার সোহরাব হোসেন থেকে শুরু করে সাদেক আলী ওস্তাদ, ওনাদের আড্ডা ছিল, গান, ওই গানগুলো আপনার শুনে শুনে প্রভাব পড়েছে আপনার জীবনে। কিন্তু ফেরদৌস ওয়াহিদ প্রথম কোন গানটা শিখলেন খুব জানতে ইচ্ছে করছে। আমার যতটুকু মনে পড়ে তার আগে বলে দিই, এই বিখ্যাত ব্যক্তিরা ছিলেন আমার বাবার বন্ধু। তো এই সূত্রে তারা প্রতি রবিবার বসতো আমাদের বাসায়। একটা গানের প্রচলন ছিল, বোনরা বিশেষ করে গান টান শিখতো, একটা মাস্টার ছিল তাদের জন্য। দেখতাম রবীন্দ্রসঙ্গীত করতো। আচ্ছা। আর গুনগুন করে আমি ওই গানটি করতাম, মায়াবন বিহারিণী। আহা। হঠাৎ একদিন দেখলাম আব্দুল আলিম সাহেব আসলেন। আমার বাবা ওনার প্রচণ্ড ভক্ত। আচ্ছা। এই তার পাশে বসে আমি কত রাত গান শুনেছি, কত ঘন্টা, কত কি আমি বলতে পারবো না। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় শিল্পী আমাদের মুন্সিগঞ্জের দক্ষিণ পাইকশা গ্রামের ওনার জন্ম, আর ওনারা কিন্তু 6 ভাই 3 বোন ছিলেন। প্রসঙ্গটা এই কারণে এনেছি যে উনি কিন্তু লাকি 7, সপ্তম সন্তান। আমরা আমাকে একটা জিনিস আজকে শিখিয়ে দিলেন। আচ্ছা। এত বছর আমি কিন্তু ভাবিনি আসলে তো লাকি, তো 7 ইজ এ লাকি নাম্বার। লাকি নাম্বার। ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে পপ গান শুনেছে মানুষ, রক গান শুনেছে, আধুনিক গান শুনেছে, কিন্তু মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন, গহন স্বপন সঞ্চারিণী। সবচেয়ে মজার বিষয়, আমি জানি না এটা ট্রান্সফার কিভাবে হলো, হাবিবও কিন্তু তার জীবনের শুরুই কিন্তু এই ফোক গান দিয়ে, ফোক গান দিয়ে, কৃষ্ণ দিয়ে একদম। আব্দুল আলিম সাহেবের থেকে আমি, আব্দুল করিম সাহেব থেকে হাবিব, শাহ আব্দুল করিমের। উনি যে লন্ডনে যখন বড় হলেন, সিলেটের গান ওনার ঢুকতে থাকলো, ওইখানকার লন্ডনের ছেলেমেয়েরা সব আব্দুল করিম সাহেব, এখান থেকেই হাবিব চিনলো। আমিও চিনলাম আব্দুল আলিম, এই আব্দুল করিমকে। উনি যে আমাদের দেশে এত বড়, যে আমি তার বাড়িতেও গিয়েছি, হাবিব নিয়ে গেল আমাকে। আপনার ছেলে নিয়ে যেহেতু প্রসঙ্গ উঠলই, আমরা আপনার সন্তান নিয়ে বাবার ভালো লাগা তো নিশ্চয়ই আছে, এটা আর নতুন করে শোনার কিছু নাই। আপনার সন্তানের কোন গানটা আপনার সবচেয়ে পছন্দ, এবং আপনার সন্তানের কোন একটা গান আজকে আপনি আমাদের গেয়ে শোনাবেন? আমার খুব পছন্দের 2টা গান। আচ্ছা। একটা হলো ভালোবাসবো বাসবো ছবির গানটা, আর আমার ভালো লাগে তার ওর দিন গেল গান। ভালোবাসবো বাসবো রে বন্ধু,
তোমায় কি যেন কথা? যতনে তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। উনি প্রথম যে মৌলিক গানটা করলেন, মৌলিক সুর, মানে দিন গেলর আগে যে মৌলিক সুরটা হ্যাঁ। করলেন, ওটা কিন্তু আপনার বাবার জন্য করলেন। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জ্বালা। গানটা যে ওর কথাগুলো খুব পছন্দ হয়েছিল, ও সুর করলো, এবং গানটা যে দর্শকপ্রিয় হবে, শ্রোতাপ্রিয় হবে, এটা আমিও ভাবিনি। আচ্ছা, এবং গানটা খুব সুন্দর, ক্লাসিক্যাল সুন্দর। বেস তখন থেকেই। তখন থেকে এবং যেমন কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জ্বালা, প্রেম থেকে জ্বালা, প্রেম থেকে জ্বালা। আপনার সন্তানের এই যে আহ্বান, হাবিব স্বাধীন না এটা? না আহ্বান, আচ্ছা আচ্ছা, আহ্বান, আহ্বানও কিন্তু আপনি একটা গান করলেন। এই গানটা হ্যাঁ, আপনার, এখানে একটা খুব সুন্দর গান। হ্যাঁ, এই গানটা কিন্তু আপনি নিজে লিখেছেন। হ্যাঁ, ও মিষ্টি মেয়ে। ও মিষ্টি মেয়ে। পাশাপাশি আরেকটা আপনার ছেলে প্রসঙ্গে আমরা শেষ করতে চাই, কারণ আপনি অবশেষে একজন- না? আপনার কৃতি সন্তান চমৎকার 4টা গান সে আমাকে উপহার দিয়েছে। উপহার দিয়েছে। এটা আপনার ছেলে যখন আপনাকে নিয়ে আসতেন নতুন করে, আপনার একটা দীর্ঘ আমি তো অভিমান করে বসেছিলাম। একটা বিরতি ছিল কিন্তু, হ্যাঁ, সে আমাকে দীর্ঘ বললো কেন বিরতির বসে পরে। থাকবে, আসো তোমাকে গান আমি করাই। একটা গোল্ডেন ভয়েস এইভাবে বিরতিতে ছিল দীর্ঘ 13 থেকে 14 বছর। মানে গোল্ডেন হাবিবের ভয়েস কিন্তু তো একটা আপনার। উক্তি সবসময় আমাকে বলে, আমি জানি তুমি জনপ্রিয়, তারপর আমি বলবো কতটুকু কি আমি জানি না, তোমার সম্পদ একটাই। আমি বলি কি? বলে সেটা তোমার গলা। গলা। আপনি এই জায়গা থেকে কোন গানটা গাবেন আপনি বলেন? তুমি চোখে চোখে রাখো আমায়, মুখে কিছু বলো না, তুমি চোখে চোখে রাখো আমায়, তবু পিছু চলো না। আমরা এবার যাই আমাদের প্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার শ্রদ্ধেয় আলম খানের কাছে। আমার গুরু। আপনার গুরু, যিনি আপনাকে আবিষ্কার করেছিলেন নতুনভাবে, সিনেমার গানে আপনাকে উনি দিয়েছিলেন। এবং আপনাকে আজকে জানিয়ে রাখতে চাই, খুবই মিরাকেল একটা ঘটনা ঘটেছে, যে আজকে যে আপনার সাথে বসবো আমি মানে পরশুদিনও জানি না আসলে। হুট করে যখন জানলাম, তখন আমি বাসার মধ্যে আমি খুঁজলাম যে কিছু আছে কিনা, আমি যেহেতু সংগ্রহ করি, হঠাৎ দেখি আপনার প্রথম সিনেমা আসামি হাজির, আমার জীবনের প্রথম এটা। প্রথম সিনেমা, মানে এক্সক্লুসিভ, এবং দুর্লভ সবচেয়ে বড় একটা কথা, এক EP। গানই তো আমাকে উনি পরিচয় করিয়ে দিল সমাজে। সমাজে সাবিনা ইয়াসমিনের সাথে, তাও প্রথম গান। তো গানটা হলো আমার পৃথিবী। গানটাকে শুনবো। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক না। আহা, তখনকার কথা, তখনকার সুর, তখনকার মেজাজ, এ মুকুল- যেন মুকুল এখনো চৌধুরী লিখলেন। জীবন্ত প্রেম। প্রেম। এই গানটার একটু প্রেক্ষাপটটা যদি বলেন, যে কিভাবে আপনাকে আনলেন। এই গানটা আমার সঙ্গে আলম ভাইয়ের পরিচয় হলো, আমি জানতাম যে আলম ভাই একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক, আজম খানের বড় ভাই। ওই যে আমরা যখন প্রথম গান করি ফিরোজ শাহের তত্ত্বাবধানে, উনি চুপচাপ সারাদিন আমাদের সাথে বাজালো, গান শুনলো, সব কিছুর পরে সন্ধ্যাবেলা যখন যাই উনি আমাকে ডাকলো আলাদা, ডেকে বলে, তোমার গান শুনলাম, তোমার তো সুন্দর একটি গলা, আহ, তোমার তো সিনেমার গলা, তুমি যদি মনে করো তুমি ছবিতে গাবে, আমি তোমাকে গাওয়াতে চাই, তুমি আমার বাসায় চলে আসবে। আমি ওই দিন আমার অনুভূতি আমি আজও কখনোই বলতে পারবো না। কিসের পরশুদিন, কিসের তারপর পরদিন সকালে 7টার সময় যে ওনার বাসায় বসা। উনি ঘুম থেকে উঠে 9টার সময় আসলো, আমাকে বলল, সাবিনা ইয়াসমিনকে চেনো? আমি বললাম কি বলেন এটা? বলছে, সাবিনা ইয়াসমিনের সঙ্গে তোমার ডুয়েট গান। ওরে আমি বাবা। বসবো না আকাশ থেকে পড়বো না কি, আমি নিজেও জানি না। শুধু এটুকু মনে আছে, জীবনের সব কৃতজ্ঞতা এক জায়গা করে তার দিকে তাকিয়েছিলাম। মহেশখালীর বাঁকে আরেকটি কাল যে গানের জন্ম হলো, তোর প্রেমের তরী। ওটাও সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমাকে উনি তখন গাওয়াতে লাগলেন। আমার প্রেমের তরি বইয়া চলে, প্রেমের বইটা ধইয়া, যারে নাইয়া যেদিক খুশি, পীড়িতের পাল তুইলা, ও হো
বাঁশুরিয়া ছাড়া বাসি আহা, সুর ধরে না। তুমি আমার মনের বাসি, আমি বাঁশরিয়া। লাভ ইন সিমলাতে আপনি যে গানটা গাইলেন ওই গানটাও খুবই মানে তুমুল জনপ্রিয়তা পেল, তো কিভাবে সুযোগ পেলেন? এইগুলো চলমান প্রক্রিয়া। উনি যখন গান করা শুরু করলো, আমার একটা বিশ্বাস উনি আমাকে, আমার কণ্ঠটা তার ভালো লাগা শুরু হলো, নতুন কিছু আওয়াজ আসছে, সব টোনের তো একটা ব্যাপার থাকে, ব্যাপার আছে। এবং আমাকে উনি সভাপতি খুবই আদর করতো। উনি যে কটাই গান করেছিল, এখন যে গানটা করবো ওই গানটা 1962-তে এর আদলে গেয়েছিল এলভিস প্রেসলি, এরপরে গাইলো কিশোর কুমার কিশোর কুমার। আগালে লাগজা ছবিতে, আগালে লাগজা। 18 এর উপরে। 1975 তারপরে হয়েছিল। করলাম আমি 76 না 7-এ, 76 সুপার ডুপার হিট একটা গান। হ্যাঁ। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না। জেনেও না জানো না। আরেকটা গানের কথা বলতে চাই, এই গানটা আমার কাছে খুব ভীষণ সুন্দর সুরের, আলম খানের, গাজী মাজহার আনোয়ারের লেখা। এটা ছিল হচ্ছে কন্যা বদল সিনেমায় 1979 কন্যা বদলের গান, কন্যা বদল গান। বিউটিফুল, ফুললি ক্লাসিক্যাল বেস। শিল্পী চোখের কল্পনায় মুগ্ধ হয়েছি দেখে তোমায়, তুমি নীল ধ্রুব তারা হয়ে দিয়েছি। এনিওয়ে, আহা, ওয়ান্ডারফুল একটা গান। ওয়ান্ডারফুল গান। আলমগীর শাবানা বোধহয়। স্যার আবার 1979 সালে মেহেরবানু সিনেমায় আপনি করলেন, মানে বাংলাদেশ কাঁপিয়ে দিল গানটা, ঘোমটা দিয়া চল রে মাইয়া। ঘোমটা দিয়া চল রে মাইয়া, ঘোমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। আপনার না এই যে আপনি ধরেন গানটা শ্রদ্ধেয় আলম খান আপনাকে দিলেন, আপনি কি আপনার মতো করে কিছুটা ইম্প্রোভাইজ করলেন? মানে আপনার গায়কিতে না অন্যরকম একটা ব্যাপার থাকে, এটা এই কারিশমাটা কি বলেন তো? এটা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে, শিল্পীদের ভিতরে, এবং মানুষ যখন কথা বলে, ইভেন আপনি যত সুন্দর উপস্থাপনা করেন, এর ভিতরেও কিন্তু আপনার জিনিস কিছু আছে যেটা আপন ভাবেই চলে আসে, এটা আপনার আত্মা আপনাকে উপহার দিয়েছে। এটা আমার মনে হয় তাই প্রত্যেকের একটি গায়কী ঢং থাকে এবং ওটা অটোমেটিক চলে আসে। গানের মানুষটা কেমন হয়? চমৎকার এবং অদ্ভুত একটি প্রশ্ন। যে কোনো মানুষ যে শিল্পী, সে আসল সত্তাটা কিন্তু তার চমৎকার, কিন্তু জীবনের প্রয়োজনে, জীবনের ব্যাপ্তিতে, লোভ লালসায় অনেক সময় অনেক শিল্পী বিপদগামী হয়ে যায়। তখন তারা ভালো মানুষের সংজ্ঞা থেকে একটু সরে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি বলবো এটি সব পেশাতেই যেমন থাকে, আমাদের পেশাতেও। তবে গানের মানুষরা নরম, গানের মানুষরা রোমান্টিক, একটু তো ভুল ত্রুটি থাকবেই, তাদেরকে ক্ষমার চোখে দেখাই সবচেয়ে বড় কাজ। আপনার প্রথম স্টেজে গান কিভাবে সুযোগ পেলেন ঢাকা ইউনিভার্সিটিতে? আমার ঢাকা ইউনিভার্সিটির কথা যখন উঠলো, ঢাকা ইউনিভার্সিটি আমার খুব বেশি মনে পড়ে দুটো কারণে। একটি হলো নতুন একটি শিক্ষার জীবন, এবং ওখানে আমার সাথে প্রথম পরিচয় ফিরোজ শাহ। ফিরোজ সাহেব। হ্যাঁ, এই ফিরোজ শাহ যদি ওদিন পরিচয় না হতো, আমার মনে হয় না ফেরদৌস ওয়াহিদের এই পর্যায়ে জন্মটা হতো, হয়তো বা হতো অন্য কোনোভাবে। কিন্তু ফিরোজ শাহ এমন একটা মানুষ, আমি শুনলাম সবাই এই টিএসসির উপরে গান হয়, আমি তো গান পাগল মানুষ, আমি চলে গেলাম। কোন গান গাইলেন আপনি? আমি চাঁদ জাগে তারা জাগে, প্রথম গান আমার রেকর্ড হয়েছিল ওই গানটা। আচ্ছা, চাঁদ জাগে তারা জাগে আমি জাগিয়া, এটি ছিল আমার প্রথম অডিও গান। তাই এটা সুরকার খসরু ওয়াহিদ। খসরু ভাই উনি কে? আমার বড় ভাই। হ্যাঁ, আপনার আপন বড় ভাই। ফিরোজ শাহ এই গানটা শুনে কিন্তু অবাক, আমাকে খালি বললে তুই যাবি না, ওর একটা ওখানে নিয়ে গেল, সবার সাথে পরিচয় করিয়ে দিল, এবং তার উদ্দীপনায়, তার প্রেরণায় কিন্তু আজকের পপ সঙ্গীত, এটা কেউ স্বীকার করুক না করুক আমি সাক্ষী। আমাদের আয়ুব বাচ্চু, জেমস, মাইলস, ফিডব্যাক, সূত্র তো এখান থেকে। সেই ইনস্ট্রুমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, যার যার সুরে করা শুরু করলো। শুরু তো করলেই তো এটা আমরাই করলাম। আমি
সব কিছুর পর আমি ফিরোজ শাহকে ক্রেডিট এই জন্য দিব, অর্গানাইজটা ও করলো। আমরা একটু চিন্তায় পড়ে গেলাম, আমাদের দরকার ছিল ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের কার এক্সপার্ট। তা আমার বন্ধু ছিল এখন ঢাকা কুরিয়ারের সম্পাদক এনায়েতুল্লাহ খান, ও আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তো। তো ওকে ধরলাম, ও বললো হ্যাঁ আমার সাথে তো হোটেল ইন্টারকন্টিনেন্টালে যারা বাজে ওদের সাথে পরিচয়, ওরা আমাদের সাথে বেশ ফ্রেন্ডলি হলো। তখন কীভাবে কী করা যায়, প্রথম আমরা চিন্তা করলাম একটা রেকর্ডিং করব 250 টাকা দিয়ে। এই যে ঢাকা রেকর্ড কোম্পানি, এখানেই মজিদ সাহেব ছিলেন, ফার্ম গেটে যায়। হ্যাঁ ফার্ম গেটে, ওখানে তার শিফট নিলাম। ওখানে গান করার পর আমরা কিন্তু কোনো উদ্দেশ্য নেই, গান করি, আমাদের মিলনটা হোক। মজিদ সাহেব যিনি ওটা তত্ত্বাবধানে ছিল, উনি কিন্তু মাঝে মাঝে আসতো আর গান শুনতো। সন্ধ্যাবেলা উনি আমাকে ডাকালো, দেখে বললো আচ্ছা তোমাদের গান শুনলাম চমৎকার, তোমরা কি রেকর্ড করবে? উনি অফার দিল আমাদেরকে। আমরা তো কিছুই না তখন, নিজেরাই গান করি। তখন আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই ভালো কিছু হয়েছে। ভালো কিছু হচ্ছে। আমি আবার না বলি, আমি বললাম 100 বার। বললো তুমি রেডি করো, তোমার গান আছে, তুমি অনুমতি, আমি কারো অনুমতি লাগবে না, আমি দিচ্ছি আপনাকে, আপনি সব বার করেন। তো বললো যে দুটো করে গান, আজম খানের একটা, দুটো গান, আমার দুটা। বাংলাদেশের আকাশ কেঁপে উঠলো, কেঁপে উঠলো। সঙ্গীত আকাশে ওরে নতুন সালেকা ওরে মালেকা হ্যাঁ, গানগুলো ছিল। নতুন হ্যাঁ। আগমন। আরেকটা দুর্লভ মানে একটা ভিনাইল আমি সংগ্রহ করেছি আপনার, সেটা হচ্ছে অশিক্ষিত সত্য সাহার সুরে, মানে বাংলাদেশের যে কালজয়ী যদি সিনেমা থাকে, এই অশিক্ষিত একটা কাল্ট মুভি যেটাকে বলে আর কি। তো এই সিনেমায় প্রথম গানটা অশিক্ষিত, আমি এক পাহারাদার, গানটা করলেন আপনি সত্য সাহার সুরে। এর ভিতরে কিন্তু কিছু কাহিনী আছে, আচ্ছা, কাহিনীটা শুনে এটা বলতেই হবে আমাকে। প্লিজ প্লিজ বলেন। আমি শুনেছি উনি খুঁজছে গানটা কাকে দিয়ে গাওয়াবে। আচ্ছা, তো ওনার উনি খুঁজছে, আলোচনা করছিল, কে যেন একজন বললো যে পপ সঙ্গীত করে ফেরদৌস ওয়াহিদ দেখেন। তো ওনার রিকালেকশনে চলে এসছে, বলে হ্যাঁ ছেলেটার গলা তো ভারী আছে, ওকে ডাকো। সত্য সাহাকে প্রথম দেখলাম, সত্য সাহাকে দেখলাম। তো উনি বললো দেখো গানটি কিন্তু একটু ঢঙের গান, এর মধ্যে অভিনয়ের গান আছে, তোমাকে একটা কিন্তু মাতালের হ্যাঁ, voice একটা এ। পাহারাদার, উনি রাতে এই করতো, পান করতো, তারি পান করতো। তো উনি যখন গান গাচ্ছে এবার, আমি তাকিয়ে দেখি যেন উনি নিজেই পুরা মাতাল। আমি যখন ওনাকে কপি করা শুরু করলাম, উনি লাইক করা শুরু করলো। আচ্ছা, এবং ডায়লগ আছে, ডায়লগগুলো আমাকে বললো এগুলো তোমাকে মাতালের ডায়লগগুলো দিতে হবে। এই গান তো আমার জীবনে একটা মাইল ফলক, Milestone, একদম milestone। সুপার ডুপার হিট হয়ে গেল। বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো, আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার, আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পাহাড়। এক পাহারাদার সাধ্য আছে কার বাবার। দারুণ দারুণ দারুণ। ফিলটা আনতে হবে। স্যার আপনি জানেন আপনি লাকি 7, আরেকজন লাকি আছেন, ওই লাকি আখান্দ আপনার বন্ধু। লাকি আখান্দের সুরের গানের গল্প আমরা শুনবো। দুই লাকির সঙ্গে কি কি গান তৈরি হয়েছিল, বাংলাদেশের গান কিভাবে রাঙিয়েছিলেন তারা, সেই গল্প আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। স্যার আপনি নিশ্চয়ই জানেন কিনা যায় না, তো লাকি আখান্দ আমাদের এই জায়গায় এসেছিলেন, ওই লাকি আবার আপনি সপ্তম সন্তান লাকি 7, লাকি আখান্দের সাথে শুরুর কিভাবে হলো আপনার, তারপর গানে আসি। লাকি আখান সম্পর্কে আমার নিজের সঙ্গে ওর 3টি পরিচয়। ওকে আমি 3 ভাবে চিনি। প্রথমটা হবে আমার একদম ছোট্টকালের বন্ধু, ইনফ্যান্ট থেকে, ইনফ্যান্ট ক্লাস 1-এর আগে যেটা হ্যাঁ। সেন্ট গ্রেগরিজ, আমরা ক্লাস 7 পর্যন্ত একসঙ্গে। দ্বিতীয় হলো ওকে আমি আবিষ্কার করলাম আস্তে আস্তে একজন অত্যন্ত মেধাবী সুরের মানুষ। তৃতীয়ত এই মানুষটি একজন লাকি আকান্ত। তো একবার আমরা কক্সবাজার, তখন একদম শুনশান, 31st নাইট করতো। এটা ছিল সম্ভবত 75-এর এন্ডে, 31st নাইট। তা আমরা গেলাম, আমি ছিলাম, আমি আমার ব্যান্ড, ফিরোজ শাহী ছিল, আর লাকি আখান ছিল, কাদের কিবরিয়া ছিল, রথীন্দ্রনাথ রায় ছিল, আরও 2-4 জন। তা আমরা 12টার সময় করে দিয়ে আমরা সবাই মিলে বললাম যে যাবো, বিচে বসবো।
তো আমরা যখন সমুদ্র পাড়ে যেয়ে বসলাম, তো কেউ হঠাৎ দেখি ও নিজে নিজেই একটা সুর গুনগুন করছে, এই আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম। উল্টো পাল্টা হচ্ছিল, একটা শব্দই একদম ঠিক ছিল, সেটা হলো এই জ্বালা আর প্রাণের সহায় না। প্রাণের সহায় না। আমরা শুনছি আর খালি মুগ্ধ হচ্ছি, আমি কিছু বলছি না, কিন্তু বাকি সবাই বলছে এই গানটা আমাকে দিবি, এই গানটা আমি গাবো। ও খালি হাসছে, আমি কিচ্ছু বলছি না ওকে। পরদিন তো ঢাকা আসলাম, ঢাকা আসার তারপরের দিন সোজা চলে গেলাম আজিমপুর, যে বললাম লাকি আমি কোনো কথা শুনতে চাই না, এই গানটা আমাকে দিতে হবে। বলে গানটা মাত্র 4 লাইন করলাম, আমার তো গানই রেডি হয়নি, তুই খালি বল, বাকি সব আমি করবো। করতে করি 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 এই করতে করতে 4-5 মাস পরে ও আমাকে এমনি একদিন বললো, ইসেকে নিয়ে আসলো, নুর হুদা সাহেব, মূল লেখক যিনি, ও একদিন সকালে এসে হাজির, বল তুই যদি আজকে গানটা করতে পারিস, তুই গানটা তোকে দিব। আমি বললাম দেখ, তোর ভালোবাসা আর মনের ইচ্ছা থাকলে হয়। হয়ে যাবে। 6 মিনিট 10 সেকেন্ড হলো গানটা। এরপরে গানটার প্রচার কিভাবে করব, সামনে ঈদ চলে গেল, তখন তো শীতের আগে দিয়ে মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে গেলাম, আনন্দ মেলা। উনি গানটা শুনে, তো ওনার অ্যানাউন্সমেন্টটা আমি শুনি নাই, চলে গেল। আমি তখন চলে গেলাম, ক্যানাডা চলে গেলাম ফেরত। তো উনি নাকি বলেছিলেন যে এখন যে গানটা শুনবেন, শিল্পী এখন এই মুহূর্তে প্লেনে, আচ্ছা, যাচ্ছে ক্যানাডাতে, তার গানটা। এই গান যে এত জনপ্রিয় হবে, মোড়টা ঘুরিয়ে দিবে, এটা আমি আমার জীবনের সুস্থ গানের জগতে ঢুকলাম। এর আগে গানগুলো সুস্থ, কিন্তু এটা ক্লাসিক্যাল বেস ছিল, এই সেন্সে বললাম। হ্যাঁ, আমি এই আপনার দুর্লভ কাছে সেই আছে? এলপি, এলপিটা, সরি, তখন তো ভিনাইল যেটা, হ্যাঁ, এটা 33 RPM 33 RPM। শেষ গানটা বোধহয় এই লাকি আকান্তের গান, হ্যাঁ, লাকি ওখানে আকান্তের। লেখা আছে সব। তখন কিন্তু আগে যদি জানতাম শিরোনামে ছিল না, না, তখন ছিল এই জ্বালা এই প্রাণের জ্বালা আর প্রাণের এটার উপরে focus সহায় ছিল না। তখন। ফোকাস ছিল না, ফোকাস ছিল তখন। এই এলপিটা আপনি ডেডিকেট করলেন, আপনি লিখেছেন যে দিস এলপি আ হাম্বল ডেডিকেশন টু মাই মাদার অ্যান্ড ফাদার অ্যান্ড টু ডিয়ার মিউজিক কম্পোজার আলম খান। ইতিহাসটা আজকে আমরা তুলে ধরতে এটাই প্রথম পেরে আমাকে লাকি আকান্ত গাওয়ালো। এবং আমি এটাই বলবো যে লাকি আকান্ত যেন আমার সুরের জগতে একটি, কি বলবো, একটি দোয়া দিয়ে গেল, একটি বিশাল একটি কর্মযজ্ঞ দিয়ে গেল। কর্মযোগ্য দিয়ে এবং আমার স্পষ্ট মনে আছে, ও যখন মারা যায়, আমি তার আগে ক্যানাডা চলে ওকে দেখতে গেলাম হাসপাতালে ভিজিতে। আমাকে চিনলো, কিন্তু আচ্ছা, চিনে আমাকে কাছে ডাকলো, যেখানে কানে কানে বললো, আমার স্পষ্ট মনে আছে যে তোর কিন্তু একটা ভিন্ন গলা, একটা অন্যরকম তোর গলা, তুই কিন্তু কখনো গান ছাড়বি না, গান গেয়ে যাবি, আহা। এটা আমার অনুরোধ তোর কাছে। এই গানটা একটু শুনতে চাই স্যার। ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। স্যার আরেকটা গান হয়ে যাক, পলাতক সময়ের হাত ধরে। আহ, আপনার বোনের খুবই কি প্রিয় গান। বলবো, কাউসার আহমেদ চৌধুরীর কাউসার গান, চৌধুরীর লেখা লাকি এই আকান্তের। গান, এটি হচ্ছে কালজয়ী গান, কালজয়ী গান। পলাতক সময়ের হাত ধরে পালিয়ে গিয়েছে সেই দিনগুলো, হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো, হায় আসবে না জানি ফিরে, হাসি গানে ভরা সেই দিনগুলো, হাসি গানে ভরা সেই দিনগুলো, পলাতক সময়। এগুলো সব কিন্তু বাংলাদেশ বেতারের গান। ও, এবং লাকির বেশ কিছু গান আমি করেছি, তবে একটি গান, যেমন গানটি খুব পপুলার ছিল, বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর প্রিয় গান এটি। আচ্ছা, আমি গানটাকে গাই, সব আগুন যায় নিভানো, হায় আগুন লাগলে মনে, সে আগুন নেভে না, নেভে না, মনের জান বোঝে না যে, মনের ব্যথা খোঁজে না যে, তারে মন দেবে না, দেবে না। এই গানটা আমাকে একদিন রুলালাম ম্যাডাম বলছিলেন, আচ্ছা, উনি তো নিজেই তো সুরের মানুষ, সুরের গান, তো ওনার কানে গানটা লেগেছে। উনি বলল যে আমি কিন্তু আপনার এই গানটা খুব পছন্দ করি। বাচ্চাদের জন্য গান করলেন আপনি, মামুনিয়া, ওই ইতিহাস চলে আসছে, ইতিহাস, সেই লাকি আকান, সেই নুরুল হুদা।
আমি একদিন বলছিলাম, তিনজনে আমরা আড্ডা মারছি, বলে এই একটা বাংলা গান লেখেন দেখো হুদা ভাই। লাকি বললো হ্যাঁ দরকার দরকার। তা আমার কাছে একটি স্প্যানিশ শব্দ ছিল, মামুনিয়া কিন্তু একটি স্প্যানিশ ওয়ার্ড, আচ্ছা বাচ্চাদেরকে ডাকে। তা আমি বললাম এই শব্দটা নেন, এর উপরে একটা ওইখানে বসে লাকি টিউন করলো, মামুনিয়া 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 মামুনি মামুনিয়া, এইটুক টিউন কিন্তু তৎক্ষণ একদম তখন করলো। তারপরে নুরুল ভাই বললো, হুদা ভাই বললো ওকে গানটা আমি কিন্তু দিচ্ছি দুদিনের মধ্যেই। আচ্ছা গানটা করে নিয়ে এসলো বিড়ালের ছানা, এবং এই গানটা করার পর আমি কল্পনাতেও করিনি কি আর বাচ্চারা, শুধু বাচ্চাদের বাবা মায়ের তিনি অস্থির হয়ে গেল। ও বিড়ালের ছানা গারে গান গানা তারে নারে তারে না, জারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা। Mamunia, 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 mamunia. গীতিকার সুরকার নাসির আহমেদ অপু, ইয়েস, যিনি আপনাকে দুটো কালজয়ী গান, আরো গান নিশ্চয়ই দিয়েছেন, কিন্তু দুটো কালজয়ী দুটো গান, গান আমার জন্য মাইল ফলো। মাইল ফলক মাইলস্টোন গান। একটা হচ্ছে এমন একটা মা দেনা, আরেকটা আছে সাজিয়ে গুছিয়ে দে। ও সাজিয়ে গুজিয়ে, সেটা তো কি যে গান, পুরা মানুষের গান। উফ উফ। আর নাসির আহমেদ ব্রিলিয়ান্ট, Brilliant. এটাও কিন্তু এই ফিরোজ শাহ আমাকে ওর কাছে নিয়ে গিয়ে বললো ওর গান শোন। ওনার সম্পর্কে কিছু বল, মানুষ ওইভাবে জানে না ওনাকে। ও আমাদের এই স্পন্দন শিল্পী গোষ্ঠীর একজন সুরকার, আচ্ছা। গীতিকার এবং একজন গায়ক। ওদের ফ্যামিলি নিপু ছিল, ওর বোন ছিল রিনা, ওরা প্রত্যেকেই ভালো। আচ্ছা তো আমাকে বললো এই দেখ ও কিন্তু খুব ভালো গান লেখে, সুর করে ওকে ধর, আমাকে বললো ধর তুই। তো আমি বললাম যে ভাই আপনারা গান দেবেন না তো দেবে কে? আচ্ছা তখন ও আমাকে বলে একটা গান গাও তো দেখি তুমি। ও তখন ও গুনগুন করছে এমন একটা বাঁধে না, ও গাচ্ছে আমি পরপর লাইনগুলো গাচ্ছি, বাস বলে উঠল রে তোমার গলা তো গানটা ভালো মানিয়েছে, এই তুমি অ্যারেঞ্জ করো, এই গানটা তুমি করো, এটা রেডি করো তুমি গানটা। আবদুল্লাহ আবু সাইদ স্যার আমাকে ডাকলো, সপ্তবর্ণে উনি গান করবে। তো উনি আমাকে বললো যে প্রতিযোগিতা হচ্ছে, তোমাকে এটা অ্যারেঞ্জ করতে হবে। আমি ওনার ডিরেক্ট স্টুডেন্ট, আমি সব অ্যারেঞ্জ করলাম, বাস স্যার একটা শর্তটা কি, স্যার আমি একটা গান করবো, ঠিক আছে গানটা শোনাও। গানটা উনি পরপর 3 বার শুনলো, কার কি ইত্যুবিত্ত সব নিল। বলে গানটা তো তুমি গাবেই গাবে, তোমার কোনো শর্ত লাগবে না, গানটা তুমি এমনি গাবে, তুমি আমার একটি কথা তুমি লিখে নাও। গানটা যেদিন গাবে তার থেকে 20 বছর পরেও দেখবে গানটা একই জনপ্রিয়। উনি বলেছিলেন এই আবদুল্লাহ আবু সাইদ। গানটা যখন স্ক্রিনে গেল, লাস্ট গান ছিল অনুষ্ঠানের পরদিন আমি রিক্সা করে একটু ধানমন্ডির এদিক থেকে ওদিকে যাচ্ছিলাম, দেখি কিছু রিক্সা কিছু গাড়ি আমার দিকে আঙ্গুল দিচ্ছে। তখন তো সাদা কালোর হিট গান মানে 3 লক্ষ দর্শক, 3 লক্ষ দর্শক। সুপার ডুপার হিট। হ্যাঁ। তো নিশ্চয়ই দেখেছে কালকে ঈদ আনন্দ মেলার গান। এই তো এমন একটা মাথা না, সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছুই হবে না মা, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। গানটা ছোট্ট একটি ঘটনা আছে, গানটা তৈরি হওয়ার, গান গাওয়ার পরও পপুলার হয়ে সুপার হিট হওয়ার পর বহুদিন পর আমি ও আমেরিকাতে চলে যাওয়ার কিছুদিন আগে জিজ্ঞেস করলাম, আচ্ছা অপু গানটা তুমি কি মনে করে মাকে এখানে লিখেছো, কি মনে করে এনেছো? বলে কেন তুমি কি ভাবো? আমি ভাবি মা, তো আমি করেছি দেশকে নিয়ে, দেশের মাটি। এই দেশের মাটি একটা মা, এই দেশের ছেলেমেয়েরা কষ্ট করবে, কখনো কাঁদবে কখনো হাসবে, বাংলাদেশকে করবে, এটা ছিল ওর মুখের কথা। এই গানটা যখন প্রথম শুনি সাজিয়ে গুজিয়ে দে, এক ধরনের মন খারাপ হওয়া কাজ করে, কারণ পুরোটাই মৃত্যুর পরের যে বর্ণনাটুকু এত চমৎকারভাবে উনি তুলে ধরেছেন। এই গানটা আপনি আগে একটু যদি শোনান, তারপর আমরা যদি। বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ
আতর গোলাপ চন্দন মেখে দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। জীবনের চরম সত্য কথা, চরম সত্য কথা। এই উপলব্ধির পরে আর কোনো উপলব্ধি অবশিষ্ট থাকে না, থাকতেও পারে না। আপনার এই গানটা আমি একটু শুনতে চাই। আমার ভীষণ পছন্দের একটা গান, একটা গজল আঙ্গিকের গান আপনি গেয়েছেন। আনিসুজ্জামান চৌধুরী গানটা সুর করেছেন, কথা লিখেছেন ওর দুটো গানই করেছি, চমৎকার চমৎকার। অনেক আঁধারে বিখ্যাত লোকের পছন্দের গান এটি। আন্ধারে কে যে চোখ তুলে চায়, বলে যায় না সে যে কি চায়, কে সে যে গো মনোহরিণী। আন্ধারে কে যে চোখ তুলে চায়। আমরা কিছু আনকমন কিছু গান আছে না, যে গানগুলো তখনকার বেতারে বাজতো। পদ্মা নদীর তীরটি ঘেঁষে ফুলেশ্বরী গান, খুব এটাও কিন্তু বাংলাদেশ বেতারের গান, বেতারে চমৎকার গান। কি গান। যে গান, আলম খানের সুরে। পদ্মা নদীর তীরটি ঘেঁষে ফুলেশ্বরী গান, সেই গায়েতে ছিল আমার বাপ দাদার ভিটা। পদ্মা নদীর তীরটি ঘেঁষে ফুলেশ্বরী গান। গানগুলো অনেক বছরের গান। আপনি বললেন মনে হলো আমার, গানের যে সাউন্ড এফেক্ট, এর ভিতরে ঝড় আছে, পদ্মা নদীর ঢেউ আছে, নদীর বানের ডাক, এই যে নাশিদ কামাল যে তার কণ্ঠে একটি চিৎকার আছে, বানে ভেসে যাচ্ছে। বড় বড় চারি বলি আমরা, এটা মাটির তৈরি, ওর ভিতরে পানি এনে ঢালা হলো, না হলো 20-25 বালতি তো হবে, 20-30, ওর ভিতরে ঢেউ ক্রিয়েট করলো, ঝড় ক্রিয়েট করলো। আমি তাকিয়ে তাকে দেখছিলাম। আমার জীবনে একটা জিনিস, আমি গান খুব একটি যে গেয়েছি তা কিন্তু না, কিন্তু যাই গেয়েছি তার 99% হলো হিট গান। হিট গান, এটা কিন্তু আমি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই। আপনার এই গানটা আমাদের শোনা লাগবে আসলে। সেটা হচ্ছে রাখি, 84-এর হিট গান কিন্তু, 84 এর হিট গান। অনেক মনোহর হোসেন টুটুলের সুরে, মানিকের লেখা। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার সবুজ মনের সবুজ টিয়া পাখি, তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি রাখি। আপনি সত্যি আমাদের বাংলা সঙ্গীতের পাখি। আজকে আমরা এই অনুষ্ঠান ঘিরে আপনাকে একজন লাকি 7, যেভাবে আমরা বলেছি সঙ্গীতের লাকি 7, আপনি আমাদের বাংলাদেশের গানের। আপনার সঙ্গে আড্ডা দিয়ে এই যে বসতে পেরেছি, এটা আমি মনে করছি যে আমার জীবনের পরম পাওয়া, আপনার মতো মানুষের সঙ্গে সান্নিধ্য পাওয়াটা। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো এটুকু জানাবেন। চমৎকার উপস্থাপনা যিনি করলেন, তার সবচেয়ে বড় গুণ যেটা আমি দেখলাম, পুরনো অনেকের যেগুলো আমরা চিন্তা করিনি। আমার সিডি, আমার কভার, এলপির কভার আমার কাছে নাই, অথচ ওনার কাছে আছে। এটি যে কত বড় আমাদের জন্য খুশি এবং পাওয়া, সেটি হলো যে আজকে উনি ধরে রেখেছেন, ওনার ব্রেনটা একটা লাইব্রেরি। ধন্যবাদ আপনাকে। আর আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক। বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের পক্ষ থেকে আপনার জন্য এই উপহার আমরা দিতে চাই স্যার আপনাকে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া। Sponsored by BTech Expert Hair Care Oil.